আমাদের প্রমাণ করতে বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে আমরা যে জ্যা অঙ্কন করতে পারবো, যে জ্যাগুলি অঙ্কন করতে পারবো, সেই জ্যাগুলির মধ্যবিন্দুর সঞ্চারপথ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax। কোশ্চেন নাম্বার 11, অধিবৃত্ত সংক্ষিপ্ত উত্তর ঢবির কোশ্চেন নাম্বার 11 কি বলেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, প্রমাণ করো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যা সমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax। আমাদের কি বলেছে অঙ্কতে? অঙ্ককে আগে আমাদের বুঝতে হবে অঙ্কতে কি বলেছে। অঙ্কতে আমাদের বলেছে অধিবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের অধিবৃত্ত। শীর্ষবিন্দু দিয়ে আমরা যেসব জ্যা অঙ্কন করতে পারবো, শীর্ষবিন্দু দিয়ে তো আমরা অনেক জ্যা অঙ্কন করতে পারবো, অনেক জ্যা, মানে কোনো জ্যায়ের একদিকে শীর্ষবিন্দু, এক প্রান্তে শীর্ষবিন্দু থাকবে আর অপর প্রান্ত অধিবৃত্তের যে কোনো বিন্দুর সাথে আমরা যুক্ত করব। শীর্ষবিন্দুর সাথে অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু যুক্ত করে দেব, তাহলে এটা আমাদের শীর্ষবিন্দু দিয়ে জ্যা অঙ্কন করা হয়ে যাবে। তো এরকম আমরা অনেক জ্যা অঙ্কন করতে পারবো। আমরা এই বিন্দুকে এখানে চুজ করতে পারি, তাহলে জ্যা এদিকে এরকম করে থাকবে, এরকম অনেক জ্যা অঙ্কন করতে পারবো। কিন্তু এই জ্যায়ের এক প্রান্ত সবসময় শীর্ষবিন্দু রাখতে হবে আমাদের। তো এই জ্যা সমূহের মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু যে পথে গতিশীল, সেই পথের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে। এই জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে, মানে প্রমাণ করতে হবে যে সেই সঞ্চারপথ হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 2ax। ঠিক আছে, তো আমরা এই অধিবৃত্তের সমীকরণ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি 0,0, তাই তো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0,0 এবং এই জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক আমাদের চুজ করতে হবে। আমরা অপর প্রান্তের স্থানাঙ্ক x1, y1 আকারেও চুজ করতে পারি, অথবা এই প্রান্তের স্থানাঙ্ক আমরা প্যারামেট্রিক আকারেও চুজ করতে পারি। প্যারামেট্রিক আকারে চুজ করলে আমাদের at² 2at আকারে চুজ করতে হবে। এবার কোনটা চুজ করলে বেশি ভালো হবে? অবশ্যই প্যারামেট্রিক আকার চুজ করলে বেশি ভালো হবে। কেন? কারণ যদি আমরা x1, y1 চুজ করি, আমাদের আননোন কোয়ান্টিটি দুটো আসে, দুটো সমীকরণ লাগবে অপনয়ন করার জন্য, দুটো সমীকরণ আমরা পাবো। কিন্তু যদি আমরা at² 2at চুজ করি, আমাদের আননোন শুধু t আসে এখানে। তো আমি এখানে প্যারামেট্রিক ফর্ম চুজ করে করাচ্ছি। তো কোনো একটি জ্যাকে আমরা ধরলাম ওপি হচ্ছে আমাদের জ্যা, যেখানে ও বিন্দুর স্থানাঙ্ক 0,0 যেহেতু এটা শীর্ষবিন্দু, এবং পি বিন্দুর স্থানাঙ্ক at² 2at। আমরা লিখব, মনে করি অধিবৃত্তটির ওপি জ্যা, ওপি হচ্ছে জ্যা, ওপি জ্যা শীর্ষবিন্দুগামী, ওপি জ্যা শীর্ষবিন্দুগামী, যেখানে ও 0,0, যেখানে ও 0,0 হচ্ছে শীর্ষবিন্দু, ও 0,0 হচ্ছে শীর্ষবিন্দু, এবং পি বিন্দুর স্থানাঙ্ক আমরা প্যারামেট্রিক ফর্মে নিয়ে আসি at² 2at, এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে at² 2at, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। আমাদের কি করতে হবে? এই জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে হবে। মধ্যবিন্দুকে আমরা h, k চুজ করব। আমাদের যে বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলে সেই বিন্দুকে আমরা h, k চুজ করি, অথবা ডিরেক্ট x, y চুজ করলেও হয়। পরে আমরা h এবং k এর জায়গায় x ও y বসিয়ে দেব। এখন আমরা কি করব? এই দুটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করব। আমরা ধরে নেব, এখানে ধরি ওপি জ্যা এর মধ্যবিন্দু, ওপি জ্যা এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করব? চুজ করলাম h, k। ওপি জ্যা এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে h, k। এখন আমরা এই দুটি বিন্দু দিয়ে মধ্যবিন্দু বের করব, এই দুটি বিন্দু দিয়ে মধ্যবিন্দু বের করে h এর সাথে এবং k এর সাথে সমান করে দেব। সুতরাং h ইকুয়ালস টু, আমরা কি লিখব? এই দুটি বিন্দুর মধ্যবিন্দু ও এবং পি, এই দুটি বিন্দুর মধ্যবিন্দু 0 প্লাস at²/2, 0 প্লাস at²/2, এবং k ইকুয়ালস টু কত হবে? k ইকুয়ালস টু 0 প্লাস 2at/2, 0 প্লাস 2at/2। আমাদের h এবং k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। এখানে h এবং k, এখান থেকে আমরা পাচ্ছি 2h ইকুয়ালস টু at², এবং এখান থেকে আমরা পাচ্ছি 2k ইকুয়ালস টু 2at, এখান থেকে t ইকুয়ালস টু k/a, এই t এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, t এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, আমাদের কি আসবে? 2h ইকুয়ালস টু a। t এর মান কত? t এর মান হচ্ছে আমাদের k/a, তাহলে k/a হোল স্কয়ার, এখানে এই 2 হচ্ছে এখানকার 2, এখানে স্কয়ার থাকবে।
কে বাই এ হোল স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ 2h ইকুয়ালস টু এ ইন্টু কে স্কোয়ার বাই এ স্কোয়ার। একটা এ আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2ah ইকুয়ালস টু কে স্কোয়ার। সুতরাং নির্ণেয় মধ্যবিন্দুর সঞ্চার পথ, নির্ণেয় মধ্যবিন্দুর সঞ্চার পথ তোমরা লিখে নিবে। নির্ণেয় মধ্যবিন্দুর সঞ্চার পথ কে এর জায়গায় বসাবো কি ওয়াই বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এইচ এর জায়গায় আমরা বসাবো এক্স টু এ এক্স, যা একটি অধিবৃত্ত। এটা তো অধিবৃত্তের সমীকরণ, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax আকারে আসে, 4a এর জায়গায় এখানে 2a আসে, যা একটি অধিবৃত্তের সমীকরণ। আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্কতে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের নাভিগামী এক প্রস্থ জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। কি বলেছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যা, সেই জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথ আমাদের নির্ণয় করতে বলেছে। নাভিগামী জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথ, আমরা ছবি আঁকবো আগে। ছবি আমাদের কিরকম হবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত আমাদের এরকম আকারে থাকবে, তাই তো। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত। নাভিগামী কোনো জ্যা অঙ্কন করতে হবে আমাদের। এই জ্যা হচ্ছে নাভিগামী, এই বিন্দু হচ্ছে আমাদের নাভি, ঠিক আছে। এই বিন্দু দিয়ে যে জ্যা অঙ্কন করতে পারবো, সেই জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথ, এই জ্যায়ের মধ্যবিন্দু এরকম কোন জায়গায় থাকবে, এই জ্যায়ের মধ্যবিন্দু এই বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে। এখানে নাভিগামী জ্যা অনেক রকম হতে পারে, আমরা এদিকেও অঙ্কন করতে পারবো, বা এদিকেও অঙ্কন করতে পারবো, এদিকেও অঙ্কন করতে পারবো, এদিকেও অঙ্কন করতে পারবো, অনেক। তো এই জ্যা সমূহের মধ্যবিন্দুর সঞ্চার পথ আমাদের নির্ণয় করতে বলেছে, এই জ্যা সমূহের মধ্যবিন্দু। এবার এখানে একটা বিষয় আছে, আমরা ধরলাম কোনো একটি জ্যা হচ্ছে পি কিউ, ঠিক আছে, পি কিউ হচ্ছে কোনো একটি জ্যা। এবার পি বিন্দুর যদি আমরা প্যারামেট্রিক স্থানাঙ্ক চুজ করি, পি বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক আমরা চুজ করলাম a_t1 স্কোয়ার, 2a_t1, এটা হচ্ছে পি বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক। এবং কিউ বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক যদি আমরা চুজ করি a_t2 স্কোয়ার, 2a_t2। এখানে পি বিন্দুর জন্য প্যারামিটার এবং কিউ বিন্দুর জন্য প্যারামিটার আমরা একই চুজ করতে পারবো না, যেহেতু পি বিন্দুর ভুজ এবং কিউ বিন্দুর ভুজ সমান তো হবেই না, আর কোটিও তো সমান হবে না, আমরা একই চুজ করতে পারবো না, ঠিক আছে। কিন্তু এখন এই জ্যা যদি আমাদের নাভিগামী হয়, তোমরা দেখবে এখানে উদাহরণ নাম্বার 7, ঠিক আছে, উদাহরণ নাম্বার 7-এ কোনো নাভিগামী জ্যায়ের কোনো এক প্রান্তের স্থানাঙ্ক এটি a_t1 স্কোয়ার, 2a_t1 এবং অপর প্রান্তের স্থানাঙ্ক a_t2 স্কোয়ার, 2a_t2 যদি হয়, মানে ওই যে অবশ্যই নাভিগামী হতে হবে। তাহলে t1, এই t1 এবং এই t2, t1 ও t2 এর মধ্যে সম্পর্ক কি -1, t1 ও t2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে -1, অর্থাৎ t2 আমরা কি পাচ্ছি, t2 1/t1, t2 কত -1/t1। t2 এর মান যদি আমরা এই বিন্দু স্থানাঙ্কতে বসিয়ে দেই, t2 এর জায়গায় আমরা বসাবো -1/t1, -1/t1 কে স্কোয়ার করলে কি আসবে, মাইনাস এর স্কোয়ার প্লাসই থাকবে, তাহলে a/t1 স্কোয়ার হবে। এবং 2t2 এর জায়গায় আমরা যদি 1/t1 বসাই, তাহলে আমাদের এই বিন্দু আসবে হচ্ছে, মানে এই মান আসবে 2a/t1। অর্থাৎ নাভিগামী জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক যদি আমরা a_t1 স্কোয়ার, 2a_t1 চুজ করি, তাহলে অপর প্রান্তের স্থানাঙ্ক আমরা a/t1 স্কোয়ার, -2a/t1 এভাবে আমরা চুজ করতে পারবো অপর প্রান্তের স্থানাঙ্ক, ঠিক আছে। এখন এটা কিভাবে আসে সেটা জাস্ট আমি একটু বলে দিচ্ছি। আমি এই পার্টটুকু অঙ্কের মধ্যে করবো না, এই পার্ট অঙ্কের মধ্যে করলে অঙ্ক আরো অনেক বড় হয়ে যাবে। আমি বলে দিচ্ছি t1 t2 ইকুয়ালস টু -1 কিভাবে আসবে। t1 t2 আমরা নাভিগামী কোন জ্যায়ের এক প্রান্তকে আমরা a_t1 স্কোয়ার, 2a_t1 ধরবো, অপর প্রান্তকে আমরা a_t2 স্কোয়ার, 2a_t2 ধরবো। এবার এই জ্যায়ের সমীকরণ বের করব, এই জ্যায়ের সমীকরণ দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। y - y1 বাই x - x1 ইকুয়ালস টু y1 - y2 বাই x1 - x2। তারপরে সেই সমীকরণে আমরা a, 0 যেহেতু নাভিগামী a, 0 x এবং y এর জায়গায় আমরা a এবং 0 বসাবো, বসালেই আমাদের t1 t2 ইকুয়ালস টু -1 চলে আসবে। এইটুকু পার্ট বইতে করে দেওয়া আছে, এক্সাম্পল নাম্বার 7 তোমরা দেখবে। আমরা এই প্রপার্টি আমরা এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। আমরা লিখবো, মনে করি পিকিউ জ্যা নাভিগামী, পিকিউ জ্যা হচ্ছে নাভিগামী, যার পি বিন্দু স্থানাঙ্ক আমরা চুজ করলাম। পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি চুজ করেছি, পি বিন্দু স্থানাঙ্ক আমরা নিয়েছি a_t1 স্কোয়ার, 2a_t1, এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। এবং কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা কি নিয়েছি, কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a_t2 স্কোয়ার, 2a_t2।
সুতরাং আমরা বলতে পারি যেহেতু যেহেতু জ্যাটি নাভিগামী, যেহেতু জ্যাটি কি নাভিগামী, যেহেতু জ্যাটি নাভিগামী, সুতরাং T1 T2 ইকুয়ালস টু -1, T2 ইকুয়ালস টু কত, T2 ইকুয়ালস টু -1/T1। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হবে, সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের আসবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত আসলো, কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক আসলো T2 এর জায়গায় আমরা -1/T1 বসাবো, তাহলে a/T1 এত a/T1 স্কয়ার -2a/T1, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। আমাদের এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর অঙ্ক যখন তোমরা করবে, ছবি আঁকবে, ছবি আঁকলে ভালো হবে। এইটুকু লেখার দরকার নেই, এইটুকু লেখার দরকার নেই, তোমরা সরাসরি এই বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারো। কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত, এটা সরাসরি তোমরা লিখতে পারো, ঠিক আছে। পি কিউ যা পেলাম, এবার পি কিউ এর পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি। এবার পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ককে আমরা চুজ করব। মনে করি পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, আমাদের যেহেতু মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে, তাই আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক চুজ করবো এইচ কমা কে। এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক নিয়ে আসবো, সেই সম্পর্কে আমরা এইচ এবং কে এর জায়গায় এক্স এবং ওয়াই বসিয়ে দেবো, তাহলে আমাদের সেটাই সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে। সুতরাং এইচ ইকুয়ালস টু এই দুটি বিন্দুর মধ্যবিন্দু, এই দুটি বিন্দুর কি, এই দুটি বিন্দুর মধ্যবিন্দু x1 প্লাস x2/2, x1 মানে কত a/T1 স্কয়ার প্লাস x2 মানে কত a/T1 স্কয়ার ডিভাইডেড বাই 2, এবং আমাদের এখানে k ইকুয়ালস টু কত আসবে, k ইকুয়ালস টু আসবে y1 প্লাস y2/2, y1 মানে কত 2a/T1 প্লাস y2, যেহেতু এখানে মাইনাস আছে 2a/T1/2, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারছি 2h ইকুয়ালস টু আমরা a কমন নিতে পারবো T1 স্কয়ার প্লাস 1/T1 স্কয়ার। এখান থেকে আমরা পাবো 2k ইকুয়ালস টু, আমরা কমন নিতে পারবো এখানে 2, আমরা ক্যান্সেল করতে পারতাম, আচ্ছা 2 ক্যান্সেল করে দিই, 2 ক্যান্সেল হয়ে যাবে, a যদি কমন নেই T1 মাইনাস 1/T1, T1 মাইনাস 1/T1। এই দুটো সমীকরণ থেকে আমাদের অপনয়ন করতে হবে, এই দুটো সমীকরণ থেকে আমরা টি কে অপনয়ন করব। এটুকু একটু মুছতে হবে, অল্প একটু মুছে দিচ্ছি আমি এখানে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা a মাইনাস b হোল স্কয়ার দিয়ে নিয়ে আসতে পারি। এখন 2h ইকুয়ালস টু কি আছে, এখানে a আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2a ইন্টু b লিখতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার এইটুকু থেকে আমরা কি লিখতে পারছি, T1 মাইনাস 1/T1 ইকুয়ালস টু k/a, T1 মাইনাস 1/T1 এর জায়গায় আমরা বসাবো k/a। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের দিতে হবে, ঠিক আছে। কেন সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু a এইটুকুর সাথে আমাদের গুণ অবস্থায় ছিল, a হচ্ছে এইটুকুর সাথে গুণ অবস্থায় ছিল, এতটুকু সূত্র হচ্ছে এতটুকু, তাই আমাদের এখানে a সবগুলোর সাথে গুণ অবস্থায় থাকবে। এরপরে আমরা 2h ইকুয়ালস টু a আসে এখানে। এখন t মাইনাস 1/t, t মাইনাস 1/t এর মান আমরা বের করছি কত, k/a, t মাইনাস 1/t এর মান কত k/a, k স্কয়ার বাই a স্কয়ার লিখে দিচ্ছি, k স্কয়ার বাই a স্কয়ার। t এখানে ক্যান্সেল হয়ে যাবে, t ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 2a থাকবে, T1 ক্যান্সেল হয়ে যাবে, এই a দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, 2a হবে। 2h এখানে একটা a ক্যান্সেল, আমরা 2a কে বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাস 2a ইকুয়ালস টু এখানে আমাদের থাকবে k স্কয়ার বাই a, a দিয়ে গুণ করে দেবো বাঁ দিকে, 2 কমন নিতে পারবো, 2ah মাইনাস 2a স্কয়ার ইকুয়ালস টু কত k স্কয়ার, আমরা কমন নিতে পারি এখানে k স্কয়ার ইকুয়ালস টু কত 2a কমন যাবে, 2a যদি আমরা কমন নিই h মাইনাস a থাকবে। সুতরাং লিখবে তোমরা নির্ণয় বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, কি লিখবে, নির্ণয় মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 2a ইন্টু x মাইনাস a, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার।